হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ভেক্টর চ্যাপ্টারের বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের পরীক্ষা ফার্স্ট ইয়ার পরীক্ষা বা আমাদের কলেজ অনুসারে যেটাকে থার্ড সেমিস্টার করতে পারি। তো থার্ড সেমিস্টার পরীক্ষা আগামী 12 তারিখ থেকে শুরু হচ্ছে। তো যেই পরীক্ষাতে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে হয়তো কোশ্চেন থাকবে, এটা বলা হয়েছে। তো আমাদের স্টুডেন্টদের একটা দাবি ছিল যে স্যার ভেক্টর চ্যাপ্টারটা অনেক আগে পড়ানো আছে, যার জন্য এর বেশ কিছু টপিকস নিয়ে আমাদের প্রবলেম আছে, বিশেষ করে নদী নৌকা এবং ক্রস গুণন এবং ডট গুণন নিয়ে বেশ কিছু প্রবলেম রয়েছে। তো স্যার এই বিষয়গুলো নিয়ে যদি আরেকবার আলোচনা করা হয়, যেহেতু এখন করোনার সময়, সেহেতু আমাদের আর ক্লাসে আলোচনা করার কোনো সুযোগ নেই, তাই আমরা যেটা করবো যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে সেটা আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের নদী নৌকার সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি। তো নদী নৌকার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার আগে একটু দেখতে হবে যে জিনিসটা, যে আমি শর্ট একটু দেখাবো ভেক্টরের সামান্তরিকের সূত্রের বিষয়টা। ভেক্টরের সামান্তরিকের সূত্র যেটা ছিল, সামান্তরিক সূত্র, যদি দুটো ভেক্টর নেই, সেটা হচ্ছে পি আর কিউ, যদি দুটো ভেক্টর নেই তাদের লব্ধি যদি এরকম একটা সামান্তরিক ছিল, যে ও এ বি, ও এ বি সি, ও এ বি সি সামান্তরিক যদি নেই, সেই সামান্তরিকের ক্ষেত্রে সেই সামান্তরিকের যে কর্ণটা থাকবে, সামান্তরিকের যে কর্ণ থাকবে, সেই কর্ণের দৈর্ঘ্য ওবি, সেই কর্ণের দৈর্ঘ্য ওবি এই পি ভেক্টর এবং পি ভেক্টরের কি করে মান ও দিক নির্দেশ করতে পারে। আরেকবার বলি, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ও এ বাহু এবং ও সি বাহু যদি দুটো ভেক্টর পি এবং কিউ নির্দেশ করে, তবে তাহলে ওই সামান্তরিকের ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ হচ্ছে ওবি হচ্ছে কি করবে, এই পি এবং কিউ ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। সেক্ষেত্রে ওবি হচ্ছে এই ভেক্টর দুটোর মান, এবং ওবি হবে কি, ওবি ভেক্টর পি এবং কিউ ভেক্টরের মান। এখন সেক্ষেত্রে আমরা যেটা প্রমাণ করছিলাম, এই ওবি ভেক্টরের মান যদি লব্ধির মান আর হয়, তাহলে আর ইকুয়াল টু আমরা যেটা দেখছি যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, এখানে একটা cos সাথে একটা কোণ থাকবে। যখন কোণের বিষয়টা আসবে, তখন পি আর কিউ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমি লিখতে পারবো cos আলফা। এইটা হচ্ছে কি, এইটা দৈর্ঘ্য, আর এই দৈর্ঘ্যটাই হচ্ছে পি আর কিউ ভেক্টরের মান। এইটা আমাদের জানতে হবে। আর একটা বিষয় থাকে যে লব্ধির দিক, মান ও দিক নির্দেশ করে। এখন লব্ধি কি করছে, পি ভেক্টরের সাথে মনে করো θ1 কোণে আছে, আর কিউ ভেক্টরের সাথে মনে করো θ2 কোণে আছে। লব্ধি আর পি ভেক্টরের সাথে θ1 কোণে আর কিউ ভেক্টরের সাথে θ2 কোণে আছে। তাহলে আমরা কিভাবে এই লব্ধির দিক নির্দেশ করব? আমাদের পুরোপুরি এখানে আসলে ওই ইয়েটা দরকার নাই, সামান্তরিকটার আর দরকার নাই। আমি যদি চিন্তা করি এখানে, তাহলে আমরা যেটা শিখছিলাম tan θ1 সমান, আমি বারবার বলি, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে এই লব্ধি আর কার সাথে কোণ করছে, লব্ধি আর θ1 দেখতে পাচ্ছি পি ভেক্টরের সাথে কোণ করছে, যে ভেক্টরের সাথে কোণ করছে তাকে নিচে বাম পাশে একা রাখবো খালি, আর অপর যে ভেক্টরটা রয়েছে, অপর ভেক্টরটা কে রয়েছে কিউ। আমরা এখন θ2 এর হিসাব করতেছি না, আমরা দেখতেছি যে আর ভেক্টর কার সাথে কোণ করছে, পি এর সাথে। আমি বলতে পারবো পি এর সাথে এত কোণ করে সে চলে গেছে, মানে পি এর সাথে এত কোণ করে এই দিকে গেছে। এইভাবে আমরা দিক নির্দেশ করতে পারি। তাহলে এখন θ1 নির্ণয় করব কিভাবে, যে tan θ1 কার সাথে কোণ করছে, পি এর সাথে, পিটাকে নিচে রাখবো, তারপরে লিখবো কিউ cos আলফা। আলফাটা হচ্ছে পি কিউ দুইটার মধ্যবর্তী কোণ, পি কিউ দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আর আপাতত থিটার কোণটাকে বাদই দিলাম, আর উপরে থাকবে কিউ sin আলফা। এইভাবে আমরা কি করতে পারি, দিক নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে এই θ1 কোণটা বের করতে পারবো, যে লব্ধি পি এর সাথে θ1 কোণে গেছে। কিভাবে বের করব, যার সাথে কোণ করছে তাকে নিচে আলাদা রাখবো, অপর ভেক্টরটা cos আলফা নিব নিচে যোগ করে, আর sin আলফা নিব উপরে। একইভাবে এখন যদি বলি যে ভাই না এরকম আর ভেক্টরটা যদি কিউ ভেক্টরের সাথে θ2 কোণ করতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি লিখতাম tan θ2। একইভাবে এবার কোণ করছে কার সাথে, এবার সে কোণ করছে কিউ ভেক্টরের সাথে, এবার সে কোণ করছে কিউ ভেক্টরের সাথে, তাহলে আমরা কিউটাকে নিচে এখানে রাখবো কিউ, তারপরে সুন্দরভাবে পি cos আলফা লিখবো নিচে, আর sin আলফা লিখবো উপরে। এই হচ্ছে
বিষয়। এইভাবে আমরা ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে পারি। আর একটা ভেক্টর ভি, ভি একটা ভেক্টর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? যার জন্য আমরা কি করি, এখান থেকে একটা লম্ব টানি। তাহলে দেখো এরকম যদি নিই ও এ বি একটা ত্রিভুজ নিই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কতখানি? ওই এই যে ছায়াটুকু পড়তেছে, এই যে ছায়াটুকু পড়তেছে, এই ছায়াটুকু হচ্ছে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ। এখন ভি ভেক্টরটা দৈর্ঘ্য হচ্ছে ও থেকে বি পর্যন্ত, সুতরাং ভি ভেক্টরের মান হচ্ছে ভি বা ওবি। অর্থাৎ ভি ভেক্টরের মান তুমি মডুলাস অফ ভি ভেক্টর ইকুয়াল টু শুধু ভি অথবা ওবি নিতে পারো। এখন আমার দরকার হচ্ছে ওবি। ও এর সাথে ওবি এর সম্পর্ক হচ্ছে কি? ভূমিভাগ অতিভুজ। তাহলে ভূমিভাগ অতিভুজ সমান আমি কি লিখতে পারি? ভূমিভাগ অতিভুজ ওবি সমান আমি লিখতে পারি cos থিটা, cos থিটা। তাহলে আমি ও এর সমান লিখতে পারি ওবি cos থিটা। আচ্ছা, ওবিটাই ছিল হচ্ছে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তাহলে বি আর cos থিটা। তাহলে ও এটা হচ্ছে কি? ও এ হচ্ছে x অক্ষ বরাবর v এর উপাংশ, x অক্ষ বরাবর v এর উপাংশ। একইভাবে এটাকে যদি y অক্ষ বরাবর উপাংশ, দেখো এতটুকু উপাংশ, এই উপাংশটুকুই y অক্ষ বরাবর থাকবে। তাহলে এটার সাথে অতিভুজের সাথে যদি লম্বের সম্পর্ক করো, তাহলে তুমি এভাবে লিখতে পারবা AB v sin থিটা। আমি এটা দেখাইলাম, তো v sin থিটা। এখন সোজা কথা আমরা যেটা মনে রাখার জন্য সহজ উপায়ে কাজটা করব, যে কোন ভেক্টর যার সাথে থিটা কোণ করছে, কোন ভেক্টর যার সাথে থিটা কোণ করছে সেই বরাবর কি থাকবে? cos উপাংশ থাকবে, সেই বরাবর cos উপাংশ থাকবে। v ভেক্টর x অক্ষ বরাবর থিটা কোণ করছে, তাহলে x অক্ষ বরাবর তার উপাংশ হচ্ছে v cos থিটা। আর যার সাথে cos উপাংশ করছে, x অক্ষ বরাবর cos উপাংশ করছে, এই তলের সাথে লম্ব দিকে, এই তলের সাথে লম্ব দিকে উপাংশ থাকবে v sin থিটা। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। ওকে, আমরা এগুলা দেখলাম। এবার চলো আসল নদী নৌকার নদী ও নৌকার প্রবলেমে শুরুতেই কিছু বিষয় থাকে, সেগুলো একটু আমরা দেখে নেব। এটা যদি একটা নদী হয়, নদীর যে দিক থেকে স্রোত বয়ে যায়, যে দিক থেকে স্রোত বয়ে যায়, যেই দিকে স্রোত যায়, মনে করো স্রোতটা এদিক থেকে যাচ্ছে আর এইদিকে বয়ে যাচ্ছে। যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে স্রোত চলে আসে, তাহলে ইন্ডিয়া হচ্ছে উন্নয়নের দেশ, আর বাংলাদেশের দিকে স্রোত আসে, তাহলে বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। তাহলে এই যেদিক থেকে স্রোত আসে ওই এলাকাটাকে বলা হয় উজান, আর যেদিকে স্রোত যায় সেটাকে বলা হয় কি? ভাটি। আচ্ছা, এখন তুমি এইখান থেকে নৌকা চালাবা এই বিন্দু থেকে, আর আমাদের নদীর প্রস্থ হচ্ছে d। তুমি মনে করো যে স্রোতের বেগ, স্রোত যাবে এই সোজা, স্রোতের বেগ u, আর নৌকার বেগটা থাকবে কোন একটা দিকে। আমি আপাতত ধরে নিলাম স্রোতের নৌকার বেগ v। তো এর মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরে নিতে পারো। এখন কিছু বিষয় আমরা এখানে লিখব। এখানে নৌকার বেগ হতে পারে, বা যে সাঁতার কাটতেছে তার বেগ হতে পারে v, আর স্রোতের বেগ হচ্ছে u। আচ্ছা, এখন অনেক সময় প্রশ্ন এরকম দেওয়া থাকে যে একটা লোক হচ্ছে স্রোতের অনুকূলে এত কিলোমিটার পার আওয়ার বেগে বা এত মিটার পার সেকেন্ড বেগে চলেছে, এবং স্রোতের প্রতিকূলে এত বেগে চলছে। তখন কিন্তু আমাদের অঙ্ক করার সময় অ্যাকচুয়ালি নৌকার বেগ আর স্রোতের বেগ দরকার পড়ে। কিন্তু যখন দেওয়া থাকে যে স্রোতের অনুকূলে, কথা যে স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, নৌকার বেগ x দেওয়া আছে, আর প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে, প্রতিকূলে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে, তো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে y। এখন এই দুটো যদি দেওয়া থাকে, তাহলে এই দুটো আমি কিভাবে বের করব? এই দুটো বের করার নিয়মটা দেখো। তোমার স্রোতের অনুকূলে বেগ অর্থ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অর্থাৎ স্রোত যদি এই দিকে যায়, নৌকা কি হচ্ছে ওই দিকেই চালানো হচ্ছে অনুকূলে, অর্থাৎ নৌকা যেদিকে স্রোত আছে স্রোত ওই দিকে স্রোত। তুমি যদি নৌকাটাকেও কি করো, স্রোতের দিকে চালাও, স্রোতের দিকে চালাও, তাহলে দুইটা কি হবে? দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাদের লব্ধি দেখো r সমান, আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে r সমান হবে
আর সমান হবে টি প্লাস কিউ, অর্থাৎ শুধু যোগ করলে হয়ে যায়। তাহলে স্রোতের দিকে যখন বলবে তখন আমি বুঝতে পারতেছি যে ইউ ভি প্লাস ইউ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু কত এক্স। এক্স কেন নিলাম? কারণ স্রোতের অনুকূলে, স্রোতের দিকে যদি নৌকা বয়, যদি স্রোতের বিপরীতে অর্থাৎ স্রোত এদিকে বইতেছে আর নৌকা তুমি তার উল্টা দিকে চালাচ্ছ, এই ধরনের ঘটনা ঘটলে কি হবে, তোমার দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধ হয় কি v ডিফারেন্স q, বড়টা থেকে ছোটটা বাদ দেব। এখন আমি চিন্তা করলাম যে নৌকার বেগ বেশি, তাহলে আমি কি করব v u ইকুয়াল টু y। এটা হচ্ছে প্রতিকূল ঘটনার ক্ষেত্রে, এটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে অনুকূল, আর এটা হচ্ছে প্রতিকূলের ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো। এখন এই দুই ঘটনা যদি আমি দুটোকে যোগ করি তাহলে দেখো u u কেটে যাবে, 2v ইকুয়াল টু তুমি লিখতে পারবা x প্লাস y, এটা যোগ করে ফেলছি, তাহলে v সমান লিখতে পারবা x প্লাস y ভাগ 2। একইভাবে এই মানটাকে যদি v এর মানটা যদি নিয়ে যা তুমি এই ইকুয়েশনে বা এই ইকুয়েশনে বসাও, তাহলে এখান থেকে তুমি কি পাবা, u ইকুয়াল টু লিখতে পারবা, দেখো u ইকুয়াল টু লিখতে পারবা x y বাই 2। আচ্ছা, এখন এই দুইটা টার্ম ব্যবহার করে আমরা কি করতে পারবো, যদি অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকে, যদি অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকে তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগটা আমি খুঁজে বের করতে পারবো। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ খুঁজে বের করা শিখলাম আমরা। এরপরে আসি বাকি যে প্রবলেমগুলো থাকে সেগুলো। স্রোতের সাথে বা নদীর পাড়ের সাথে, নদীর পাড় বরাবরই স্রোত ওইদিকে বয়ে যায়, যার জন্য স্রোতের সাথে কোণ বা নদীর পাড়ের সাথে কোণ হচ্ছে আলফা। এখন আলফা কোণে যদি নৌকা চালায় তাহলে নৌকার বেগের দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে নৌকার বেগের একটা উপাংশ থাকবে এই বরাবর, একটা থাকবে এই বরাবর। আমি কিছুক্ষণ আগে তোমাদের শিখেছি যে কোনো ভেক্টর যার সাথে কোণ করে সেই বরাবর কি থাকে, cos আলফা। তাহলে স্রোতের দিকে অর্থাৎ এই দিকে এই ভেক্টরের এই বরাবর উপাংশ, এই ভেক্টরের এই বরাবর উপাংশ কত, স্রোতের দিকে নৌকার বেগের উপাংশ হচ্ছে, বেগের উপাংশ হবে কত, উপাংশ হবে v cos আলফা। একইভাবে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর এই তলের সাথে নদীর প্রস্থ কি 90 ডিগ্রি কোণ আছে, সমকোণ আছে, তাহলে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর বরাবর নৌকার বেগের উপাংশ, নৌকার বেগের উপাংশ কত হবে, নৌকার বেগের উপাংশ হবে এই ক্ষেত্রে v sin আলফা। ওকে, এখন এটা নদীর প্রস্থ d আমরা মনে রাখবো, আমি একটু এদিকে v দিলাম, এটা নদীর প্রস্থ d। আমি দেখতে পাচ্ছি এই বরাবর কাজ করছে v cos আলফা আর এই বরাবর কাজ করতেছে v sin আলফা। খেয়াল করো, এখন নদী ক্রস করার জন্য আমাকে শুধু আর শুধুমাত্র সাহায্য করবে v sin আলফা বেগ, v cos আলফা বেগ। এই বেগের যে একটা অংশ এদিকে কাজ করতেছে এটা আমাকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে, এই দিকে ঠেলে নিয়ে যাবে, আর v sin আলফা অংশটা আমাকে নদী পার করতে সাহায্য করবে। এখানে আরো কিছু বিষয় খেয়াল করো, যদি কোনো লোক এই বরাবর নৌকা চালায় তাহলে স্রোত যে বাম পাশ থেকে তাকে ঠেলতেছে, যার জন্য সে যদিও এই বরাবর নৌকা চালাইছে কিন্তু এখানে সে পৌঁছাবে না, সে আয়সা পৌঁছাবে কোথায়, এইখানে। কারণ এই নৌকার বেগ আর স্রোতের বেগের যে লব্ধি, সেই লব্ধি বেগের দিক যে দিকে হবে সেই দিকে, অর্থাৎ এইখানে এসে নৌকা পৌঁছাবে। আবার কেউ যদি এই বরাবর নৌকা চালায় তাহলে হয়তো সে এই দিকে এসে পৌঁছাবে আর একটু এদিকে, কারণ স্রোত তাকে ঠেলে নিয়ে আসবে। কেউ যদি এই বরাবর নৌকা চালায় তাহলে হয়তো এখানে বা এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ স্রোত তাকে ঠেলে নিয়ে আসতেছে। এখন আমি যদি এই বরাবর v বেগে নৌকা চালাই আর স্রোত যদি এই দিকে যায়, এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধির দিক হয়তো এই দিকে থাকবে, দুটো ভেক্টরের লব্ধি তাদের মাঝামাঝি থাকে, অর্থাৎ এটা আর এটার মাঝামাঝি যে দিকে হবে নৌকাটা ওইখানে পৌঁছাবে, কিন্তু এটাই হবে তার প্রকৃত রাস্তা। কিন্তু আমরা ওই প্রকৃত রাস্তার কথা চিন্তা করতেছি না, আমরা সোজাসুজি চিন্তা করব যে নৌকা আসলে নৌকার বেগের একটা উপাংশ v sin আলফা, এটাই আমাকে নদী পার করতে সাহায্য করবে, বাকি বেগগুলো আমাকে সাহায্য করবে না। তাহলে শুধুমাত্র নদীর প্রস্থটুকু পাড়ি দিতে সময় কত লাগে, ঠিক আছে? তাহলে নদী পার হতে সময়, এক নাম্বার নদী পার হতে সময়, নদী পার হতে সময় যদি আলফা কোণে নৌকা চালায়, যদি স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালায় তাহলে নদী পার হতে কত সময় লাগে। সোজা কথা যে আমি কি জানি s = vt, s = vt এটা সমবেগে চলে। এখন দূরত্ব এখান থেকে টাইম বের করতে হলে আমরা কি লিখবো, s ভাগ v।
তাহলে এই ঘটনা যদি এখানে লিখি তাহলে সময় t ইকুয়াল টু s কত, নদীর প্রস্থ d, আর প্রস্থ বরাবর বেগ, কোন বেগটা কাজ করছে, সম্পূর্ণ বেগ কাজ করেনি, একটা বেগের অংশ কাজ করছে, সেটা কত, v sin আলফা। v sin আলফা বেগটাই শুধুমাত্র আমাকে নদী পার করতে সাহায্য করবে। তাহলে আমি এখানে লিখব v sin আলফা। আমার নদী পার হতে সময় লাগবে t ইকুয়াল টু d বাই v sin আলফা, মনে রাখতে হবে। এরপরে যদি কেউ বলে, এই উজান ভাটি কথাটা মনে রেখো, কারণ এটা অঙ্কের সময় ভাষাটা বুঝতে পারবো অনেকে। আচ্ছা, এবার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কম সময়ে নদী পার করতে গেলে। দেখো এখানে t ইকুয়াল টু d বাই v sin আলফা, সাইনের মান কত থাকে, 1 এর নিচে থাকে, 1 থেকে তোমার 0 থেকে 1 এর মধ্যে থাকে। যদি 30 ডিগ্রি হয় তাহলে হাফ হবে। এখন বেগের মান যদি কত কত 10 হয় আর সাইন যদি 30 ডিগ্রি হয় তাহলে কত হবে, হাফ হইলে এটা কি হবে, 5 হয়ে যাবে। শুধু আর শুধুমাত্র সাইনের মান 1 হয় 90 ডিগ্রি, যদি সাইনের মান 90 ডিগ্রি হয় তাহলে 1 হয়ে যাবে, সেক্ষেত্রে বেগ 10 থাকলে 10ই থাকবে, এটা কমবে না। তাহলে সর্বনিম্ন সময় হতে হলে সাইনের মান কত হতে হবে, সর্বোচ্চ হতে হবে। সর্বনিম্ন সময়ে নদী পার করতে গেলে, নদী পার হতে গেলে sin আলফা ইকুয়াল টু কত হতে হবে, 1 হতে হবে, সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন সময় নদী পার করতে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন মানে নদী পার করতে সর্বনিম্ন সময়, আমি কথাটা আবার লিখতেছি, নদী পার করতে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় কত লাগবে, সর্বনিম্ন সময় হচ্ছে নদী পার করতে সর্বনিম্ন সময় t মিনিমাম, t মিনিমাম ইকুয়াল টু d বাই v sin 90 লেখার কি দরকার আছে, কারণ আলফার মান হচ্ছে 90 আর sin 90 এর মান হচ্ছে 1, তাই আমি এখানে লিখব না, তারপরে লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার করতে সময়। এক্ষেত্রে নৌকা কোন দিকে চালাতে হবে খেয়াল করো, এক্ষেত্রে তোমাকে নৌকা চালাতে হবে আলফা 90 ডিগ্রি, অর্থাৎ সোজা এই বরাবর নৌকা চালাবা। খেয়াল করো, এই বরাবর যদি তুমি নৌকা চালাও তুমি এসে পৌঁছাবা এইখানে, কিন্তু তারপরও এটা তোমাকে সবচেয়ে কম সময় নদী পার করবে, কিন্তু অপোজিট বিন্দুতে পৌঁছাতে পারবে না, অন্য কোনো বিন্দুতে যা পৌঁছাবা, কিন্তু সবচেয়ে কম সময়ে তুমি নৌকা চালাতে পারবে। অনেকে চিন্তা করবে যে স্যার এই বরাবর নৌকা চালালাম, চলে গেলাম তো এইখানে, না, তুমি চালানোর নৌকার দিকটা ঠিক রাখো, যে আমি এই বরাবর নৌকা চালাচ্ছি, তাহলে কি হবে, তোমার স্রোতে ছেলে এখানে নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে তোমার সবচেয়ে কম সময় লাগবে, এবং সেই সময়ের মান হচ্ছে t ইকুয়াল টু d বাই v sin 90। আর এক্ষেত্রে নৌকা চালাতে হবে 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ সমকোণে। বা আড়াআড়ি নদী পার করতে চাও তাহলে খেয়াল করো, তোমাকে নৌকা তুমি এইখান থেকে চালায় ঠিক এই বিন্দুতে পৌঁছাতে যাচ্ছ, এইখান থেকে চালায় যদি ঠিক এই বিন্দুতে পৌঁছাতে যাও তাহলে নৌকা তোমাকে চালাতে হবে এই বরাবর, এই বরাবর যদি চালাও তাহলে হয়তো এখানে এসে পৌঁছাবা। তাহলে এই কোণটা কত, এইটা আগে দেখতে হবে যে কোন দিকে নৌকা চালালে ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবা বা সবচেয়ে কম দূরত্বে গিয়ে পৌঁছাবা। তাহলে কোন দিকে নৌকা চালালে সর্বনিম্ন দূরত্বে বা আড়াআড়ি নদী পার হওয়া যায়, এইটা যদি তুমি চিন্তা করো তাহলে কি করবা, দেখো তার মানে স্রোত এইদিকে, নৌকা এইদিকে, এই দুই ভেক্টরের লব্ধি যেদিকে তুমি সেই বরাবর নদী পার করবে। স্রোত এদিকে, নৌকা এদিকে, এই দুই ভেক্টরের লব্ধি যেদিকে, এই বেগগুলা সেই বরাবর তুমি নৌকা পার করবা, নদী পার করবা। তাহলে লব্ধি ভেক্টর প্রথম ভেক্টর ইউ এর সাথে কত কোণ আছে, লব্ধি ভেক্টর প্রথম ভেক্টর ইউ এর সাথে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমি দেখলাম লব্ধির দিক নির্ণয়ের আমরা যে সূত্রটা জানি, tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ করছে, এখন থিটার মান কত, এখানে থিটার মান কত, লব্ধির প্রথম ভেক্টরের সাথে অর্থাৎ ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে লিখে দিলাম লব্ধির দিক হচ্ছে 90 ডিগ্রি, কার সাথে, স্রোতের সাথে, লিখে দিলাম যার সাথে কোণ করে, কার সাথে কোণ করছে, স্রোতের বেগের সাথে কোণ করছে, তাহলে আমি স্রোতকে কি করব, নিচে আলাদা বাম পাশে রাখবো। তারপরে কি করছো, অপর ভেক্টরটা হচ্ছে নৌকা, তাহলে নৌকার বেগের কত নিব, cos দুই ভেক্টরের মধ্যবর্তী কোণটা নিব, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা
আর উপরে নিব sin আলফা। ওকে, এখন যেটা হচ্ছে tan 90 এর মান আমরা যতদূর জানি সেটা কি ইনফিনিটি। এবং ইনফিনিটি কথাটার অর্থ তুমি এভাবে নিতে পারো 2/0 বা 1/0 বা যে কোনো সংখ্যা মান 0 লিখলে সেটা ইনফিনিটি হয়। তো আমি 2/0 নিব না, আমি 1/0 নিব। 2/0 নিলেও হবে বা 1000/0 নিব, যা নিব তাই নিব। আর এখানে ডিরেক্টলি ইনফিনিটি লেখায় ভালো ছিল, বোঝার সাপেক্ষে বোঝার জন্য এরকম লেখা v sin আলফা q প্লাস v cos আলফা। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এইটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, শুধু এইটুকু পাবা। তাহলে এখান থেকে পাবা u প্লাস v cos আলফা ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে cos আলফা ইকুয়াল টু লিখতে পারো cos আলফা ইউটাও পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস ইউ, তারপর v দ্বারা ভাগ করবা, তাহলে কি দেব মাইনাস ইউ ভাগ v। নিয়মটা হচ্ছে এই কোণটা বের করার, বা আমি এখান থেকে লিখতে পারি এরকম আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ভাগ v। নিয়মটা হচ্ছে যার সাথে 90 ডিগ্রি কোণে আছে, যে যার সাথে 90 ডিগ্রি কোণে আছে তাকে উপরে রাখতে হবে আর অপরটাকে নিচে রাখতে হবে। দেখো আলফা ইকুয়াল টু cos ইনভার্স, যার সাথে 90 ডিগ্রি কোণে আছে মাইনাস দিয়ে তাকে উপরে পরেরটাকে নিচে রাখছি। এইভাবে যদি কোনো দুটো ভেক্টরের লব্ধি যদি 90 ডিগ্রি কোণে থাকে অর্থাৎ সমকোণে থাকে, তাহলে এইভাবে আমরা ওই দিকটা বের করতে পারি। ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ বের করতে পারি। এখান থেকে আমরা বের করতে পারলাম যে যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায়, কেউ যদি নৌকা চালায় ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায় বা আর এই নদী পার করতে চায়, তাহলে কোন দিকে নৌকা চালাবে? স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালাবে, স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালাবে। সে আলফা কিভাবে বের করতে হবে? এই প্রসেসে বের করবে, এবং আলফার মান হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। অনেকে কি করে এইখানে যে শর্টকাট এই ফর্মুলাটা ব্যবহার করে, ভাই শর্টকাট এই ফর্মুলা ব্যবহার করলে অঙ্কের উত্তর আসে যাবে ঠিকঠাক, কিন্তু এটা করো না। এই প্রসেসটা এইখান থেকে এই পর্যন্তই নিয়ে যাবা, নাইলে তোমাদের মার্কস কাটা যাবে। তো যার জন্য তোমরা পুরো প্রসেসটা করবো, ওইটুকু শর্টকাট করলে তোমাকে মার্ক দিবে হয়তো 3 নাম্বারের মধ্যে 2 নাম্বার দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন এটুকু আমরা একটু মনে রাখবো যে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি হয় এখানে। এখন আমরা যেটা পাইলাম যে স্বল্প দূরত্বের নদী বা কম দূরত্বের নদী সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, সর্বনিম্ন দূরত্বে বা আড়াআড়ি কথাটা লিখবো, আড়াআড়ি নদী পার হতে সময়, নদী পার হতে সময় হবে, এটা আমরা জানতে চাই। সেক্ষেত্রে যদি টি এখানে আমি লিখলাম মিনিমাম ডিসটেন্স, আচ্ছা এই কথাটা লেখা আছে এখানে বুঝলে এত লেখা দরকার নেই। তো ডি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এই ভি সাইন আলফা এটা হচ্ছে মানে নদী পার করতে সময় বের করার একদম গ্রহণযোগ্য সূত্র। এখন এটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন হয়, সেটা আমরা একটু দেখব। এখানে ছিল cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, যে এই দিকে আলফা কোণে নদীর নৌকা চালালে কি হবে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা। এই যে এই ঘটনা, এই শর্তটার যে এই আলফা কোণ সেটা এখানে আমরা বের করব। তাহলে এটা cos আলফা আছে, sin আলফা না, তাহলে একটু sin আলফাটা কোণ থেকে বের করি। তাহলে আমরা যে যদি cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি লিখি, তাহলে cos স্কয়ার আলফা সমান লিখব ইউ স্কয়ার বাই ভি স্কয়ার। মাইনাসটা চলে গেল, কারণ যখন এরকম করছি আমি মাইনাস ইউ বাই ভি হোল স্কয়ার, তখন কি হচ্ছে মাইনাসটাও স্কয়ারের সঙ্গে চলে গেছে, এখন শুধু থাকবে ইউ স্কয়ার ভাগ ভি স্কয়ার। তাহলে এখন cos স্কয়ার আলফা সমান কত লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার আলফা সমান ইউ স্কয়ার ভাগ ভি স্কয়ার। এরপরে যাও তোমার দরকার হচ্ছে sin স্কয়ার আলফা, তাহলে sin স্কয়ার আলফা সমান তুমি লিখতে পারবা 1 মাইনাস ইউ স্কয়ার ভাগ ভি স্কয়ার। তোমার তো দরকার শুধুমাত্র sin আলফা সমান লিখতে পারবা 1 মাইনাস রুট ওভার ইউ স্কয়ার ভাগ ভি স্কয়ার। ওকে, এইটাকে যদি আমি এখানে লিখি, আমার হয়ে গেছে sin আলফা বের করা। তাহলে d বাই v ইনটু রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার ভাগ ভি স্কয়ার। এটাকে একটু লসাগু যদি করি আমি, তাহলে লিখতে পারবো d বাই, দেখো এখানে থাকবে v ইনটু রুট ওভার ভি স্কয়ার ভাগ ইউ স্কয়ার, নিচে থাকে ভি স্কয়ার, কিন্তু এই রুট যদি ভি স্কয়ারের উপরে থাকে তাহলে কি হয়ে যাবে, অনলি ভি চলে আসবে, তাহলে এই ভি আর এই ভি যদি কেটে ফেলি তাহলে কি থাকবে, এই দিকটা আমি লিখি, তাহলে আমি এখানে লিখতে পারবো t ইকুয়াল টু d বাই রুট ওভার, এটা কাটা গেলে শুধু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম।
আড়াআড়ি নদী পার করতে সময়ের সূত্রটা পেয়ে গেলাম যে t ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কথাটা কি আমি আর একটু বুঝাই লিখছি সেই সূত্রটা, তোমরা শুধু সূত্রটা কিভাবে আসলো সেটা বুঝলাম। এখন যেটা হচ্ছে এই সূত্রটা যখন অঙ্কে ব্যবহার করবো তখন শুধু এই সূত্র ব্যবহার করবো না, আরো সূত্র ব্যবহার করতে পারবো। আমি এটা মুছে দিয়ে আবার লিখছি। সর্বনিম্ন দূরত্ব বা আড়াআড়ি নদী পার করতে সময় বের করার জন্য কোনো স্টুডেন্ট চাইলে আগে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি এটা বের করে নেবে, নিয়ে সে এখানে এইভাবে লিখতে পারে ডি সাইন মানে ব্র্যাকেটে cos ইনভার্স ডি সাইন cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি এটা দিয়ে এক ধাপে অঙ্কটা হয়ে যেতে পারে। আর আমি এটার পক্ষপাতী না, আমি বলবো যে আগে এটা বের করে নিয়ে আসো তারপরে এখানে বসাও। শর্টকাট অঙ্ক করার সময় এটা ব্যবহার করতে পারো। অথবা আমি যেটার পক্ষপাতী বেশি সেটা হচ্ছে t ইকুয়াল টু d বাই রুট ওভার d স্কয়ার, অর্থাৎ স্রোতের বেগের স্কয়ার মাইনাস নৌকার বেগের স্কয়ার মাইনাস স্রোতের বেগের স্কয়ার। তোমরা এই সূত্র বা এই সূত্র দুইটাই ব্যবহার করে অঙ্ক সঠিকভাবে নির্ণয় করতে, অঙ্কের মান সঠিকভাবে নির্ণয় করতে পারবা, বাট এটা বেশি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। তো এভাবে তোমরা কি করবা, আড়াআড়ি নদী পার করতে যে সময় লাগবে সেটা বের করলাম। আচ্ছা, এরপরে যেটা থাকবে তোমাদের একজন লোক যদি স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালায় তাহলে তার পৌঁছার কথা ছিল এখানে এই বরাবর চালাইছে, সে পিবিতে পৌঁছার কথা ছিল, কিন্তু পিবিতে সে পৌঁছাবে না, কারণ স্রোত তাকে ঠেলে নিয়ে কিউবিতে পৌঁছাবে। তাহলে সে স্রোতের দিকে কত দূরত্ব অতিক্রম করছে বা নদীর স্রোতের দিকে কতখানি দূরত্ব অতিক্রম করছে, বা এভাবে বলতে পারে কি বিপরীত দিক থেকে কত দূরে যে পৌঁছাবে। এখানে পৌঁছানোর কথা ছিল এখানে পৌঁছাবে, কারণ স্রোত নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধির দিকটা থাকবে কোন দিকে, এই দিকে। এই দূরত্বটাই সে প্রকৃতপক্ষে অতিক্রম করবে, অকিউ দূরত্ব অতিক্রম করবে প্রকৃতপক্ষে। আর সে ঠিক বিপরীত বিন্দু থেকে বা স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব হবে a কিউ। নৌকা স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব এটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে দেখো, তোমার স্রোতের দিকে যাইতে নৌকাকে স্রোতের দিকে নিয়ে যেতে কোন বেগ সাহায্য করতেছে, দুটা বেগ সাহায্য করতেছে। স্রোতের দিকে নৌকার লব্ধি বেগ কত, নৌকার লব্ধি বেগ হচ্ছে দুইটা লব্ধি বেগ ভি আর ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। কেন? কারণ হচ্ছে দুটা ভেক্টর যদি একই দিকে কাজ করে আমরা জানি ভেক্টর দুটোকে যোগ করে দেব। এই দিকে একটা স্রোত নিজে কাজ করতেছে, স্রোতের বেগ, আর এই নৌকার বেগের একটা অংশ এই বরাবর কাজ করতেছে, সেটা ভি কজ আলফা। দুটো ভেক্টর একই দিকে, যার জন্য লব্ধি বেগ কি করতে হবে, শুধু যোগ করে দিতে হবে। দুটো ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধি যোগ হয়ে যাবে। আর নদী পার হইতে সময় কত, নদী পার হতে সময় হচ্ছে t equal to d by v sin alpha। ওকে, এখন তুমি কি করতে চাচ্ছ, এই বরাবর যে অতিক্রান্ত দূরত্ব a কিউব বা এটাকে x ধরে নিতে পারো। তাহলে এখন তুমি বলো স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব, স্রোতের দিকে অতিক্রান্ত স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব কত হবে, স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব a কিউ লিখতে পারো অথবা x লিখতে পারো, ইকুয়াল টু কত, এই বরাবর সে সমবেগে চলতেছে, সে বেগের মান হচ্ছে v r, আর নদী পার করতে অর্থাৎ vt এই সূত্রটা লিখে দেব, s ইকুয়াল টু vt, যেখানে s হচ্ছে দূরত্বের জায়গায় আমি x লিখব, v এর জায়গায় কোনটা লিখব, v এর জায়গায় লিখব v r, আর t এর জায়গায় কি কতটুকু সময় লাগে, যে সময় সে নদী পার করবে সেই সময়, যে সময় সে নদী পার করবে সেখানে ততক্ষণে সে কি করবে, এই বরাবর দূরত্ব অতিক্রম করবে, কারণ সে অ্যাকচুয়ালি এইখানে এসে পৌঁছেছে। তো যখন নদীও পার হয়ে গেল পাশাপাশি সে এই আড়াআড়ি স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করলো। তো এখন x ইকুয়াল টু আমি লিখে দেব v r t, যেখানে v r এর মানটা আছে তোমার হচ্ছে x ইকুয়াল টু u প্লাস v cos আলফা আর t এর মান। এই সূত্র ব্যবহারের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে তুমি কি করতে পারো,
আর স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব বা বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারো। কিন্তু আমি চাইবো না তোমরা ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করো। আমি চাইবো যে তোমরা এইভাবে স্রোতের দিকে নৌকার লব্ধি বেগের মান এখানে বের করো, তারপর নদী পার হতে সময়টা এখানে বের করো, তারপর অতিক্রান্ত দূরত্ব x = এই মানটা এখানে দাও আর এখানে t এর মান বসায় গুণ করে অ্যানসার দিয়ে দাও। আর যদি কেউ ডিরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার করে তাহলে বিষয়টা খারাপ দেখায়। আচ্ছা, তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে আসো, তাহলে ভালো হবে। আর এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে যেটা থাকবে, আচ্ছা এখানে আমরা যে জিনিসগুলো বের করতে পারছি সেটা হচ্ছে যে ঠিক স্রোতের বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছেছে স্রোতের দিকে। এখন অনেক সময় প্রশ্ন করা হয় এক্ষেত্রে নৌকা প্রকৃতপক্ষে কত দূরত্ব অতিক্রম করছে। আমরা অলরেডি x বের করতে পারছি যে x = আমরা দেখলাম যে u + v cos আলফা আগের যে সূত্র সেখানে দেখলাম d/v sin আলফা, যদি এটা ব্যবহার করতে নিষেধ করছি। আর আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে তোমরা এটা স্টেপ বাই স্টেপ বের করে নিয়ে চলে আসবে x এর মান। আরেকটা জিনিস তোমাকে জানতে চাওয়া হতে পারে যে প্রকৃত দূরত্ব, ও তো আসলে প্রকৃত দূরত্ব অতিক্রম করছে ও থেকে q তে, সরাসরি এই রাস্তা অতিক্রম করছে। যদি এই রাস্তা অতিক্রম করে তাহলে এখানে OQ = কি? দেখো OAQ একটা সমকোণী ত্রিভুজ, OAQ যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে OQ = কি লিখতে পারবা? OQ = লিখতে পারবা √, অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারবা যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, প্রতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ প্রতিভুজ সমান হচ্ছে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, x² + d²। তুমি কি করো, এখান থেকে x এর মানটা আগে বের করো, তারপরে ওই মানটা নিয়ে এসে এখানে বসাও, আর d এর মান নদীর প্রস্থ দেওয়া থাকবে ওটা বসায় দাও। এভাবে তুমি প্রকৃত দূরত্ব নির্ণয় করতে পারো, অতিক্রান্ত প্রকৃত দূরত্ব। অতিক্রান্ত প্রকৃত এইবার দেখো কেউ একজন নৌকা চালালো ঠিক স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে যদি আলফা কোণে নৌকা চালায় তাহলে এইখানে এসে পৌঁছাবে, এই বরাবর সে নৌকা চালাচ্ছে কিন্তু এখানে এসে পৌঁছাবে না, সে পৌঁছাবে হচ্ছে পি বিন্দু। সে যদি পি বিন্দুতে এসে পৌঁছায় তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে সে বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে, বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে, তাহলে আমাদের বের করতে হবে এপি বা এক্স দূরত্বটুকু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, তুমি আগে একটা কথা ভাবো যে এইখানে এইটা এই বাম দিক থেকে স্রোতের সাথে কত কোণ করবে। ধরে নাও যে এই যে নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি হচ্ছে এই বরাবর, লব্ধি যেই বরাবর থাকে সেই বরাবরটা নৌকা বসায়। লব্ধি যেটা কি করছে, স্রোতের সাথে কত কোণ করছে, স্রোতের বিপরীত দিকের সাথে, বাম দিক থেকে কোণ করছে থিটা, বাম দিক থেকে কোণ করছে থিটা। আমি বাম দিক থেকে ধরলাম আমার একটু সুবিধার জন্য। তাহলে বাম দিক থেকে যখন কোনো কোণ ধরা হয় তখন আসলে আমরা তো কোণটা নিব হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে দুইটা ভেক্টর যে কোনো একটার সাথে নিতে হয়, হয় তুমি এটার সাথে নাও অথবা এটার সাথে নাও। কারণ আমি যদি নেই এইটার সাথে কোণটা নেই, এইটার সাথে কোণটা নেই, তাহলে এই কোণটা কত হবে, এইটুকু যদি থিটা হয় এইটুকু হবে 180 - থিটা। আমি ওই কথাটা এখানে লিখব যে tan 180 - থিটা, এটা হচ্ছে লব্ধি। খেয়াল করো এই কোণটা আমি নিচ্ছি, তাহলে লব্ধি কার সাথে কোণ করছে, ইউ এর সাথে কোণ করছে 180 - থিটা। যদি লব্ধি ইউ এর সাথে 180 - থিটা করে তাহলে ইউ কে আমি নিচে বাম পাশে রাখবো, তারপরে কি করব ভি এর cos আলফা নিব আর এদিকে নিব ভি এর sin আলফা। যার সাথে কোণ করে তাকে নিচে আলাদা রাখতে হয়, বাকিটার cos আলফা নিচে sin আলফা উপরে। ওকে, এখন যে জিনিসটা হবে tan, এখানে তুমি কি লিখতে পারো, tan 180 - থিটা তুমি সমান লিখতে পারো tan - থিটা। আমরা এটা জানি, কোত্থেকে জানি যে 180 - থিটা যদি করা হয় তাহলে এরকম ঘরে এই ঘরে, আর এই ঘরটা sin এর, সুতরাং এখানে কি tan হবে নেগেটিভ, tan নেগেটিভ থিটা। ওকে, এখন এই সূত্রগুলো একটু হালকা করে দিই। আচ্ছা, এখন এখানে থাকলো v sin আলফা বাই q প্লাস v cos আলফা। এখন tan থিটা, থিটাটা কিন্তু এইটা নিচ্ছে আমাদের সুবিধার জন্য। এখন tan থিটার সঙ্গে এখানে সমকোণী ত্রিভুজ ধরি, দেখো এইটুকু যদি x হয় এইটুকু কত হবে, x হবে। আচ্ছা,
আর থিটা কোনটা? এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে থিটা, এইটুকু হচ্ছে থিটা। তাহলে tan θ সমান কি? লম্ব ভাগ ভূমি। এইটুকু আমার লম্ব, এইটুকু হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ যদি ভূমি করি, এইটুকু যত পারি নদীর প্রস্থ তত দূর। তাহলে d আর ভূমিটা হচ্ছে x, যেটা বিপরীত দিক থেকে দূর। তাহলে এখানে পাওয়া গেল -d/x = b sin α বা q + b cos α। তাহলে এখান থেকে তুমি কি চাচ্ছো? x চাচ্ছো। x সমান তুমি লিখতে পারো -d × q + b cos α ভাগ b sin α। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। তবে একটা বিষয়, এইখানেও তোমরা শুধুমাত্র ডিরেক্টলি ফর্মুলা ব্যবহার করবে না, এই কনসেপ্টটাকে কাজে লাগাবে। এইভাবে অঙ্কটা এই শুরু থেকে এই পর্যন্ত করে আসবে। এখানে ঘটনাটা কি? বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে নৌকা পৌঁছাবে। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আগের এরকম বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে নৌকা পৌঁছাবে সেটা ছিল কি ডান দিকে, অর্থাৎ স্রোতের দিকে। এটা কিন্তু স্রোতের বিপরীত দিকে। আর বিপরীত দিকের ক্ষেত্রে এখানে শুধু মাইনাস হবে। সূত্র একই হয়, শুধু আগেরটাতে দেখো, আগেরটাতে যেটা করছিলাম আমরা হচ্ছে আগেরটাতে এই সূত্রটা ছিল u + b cos α * d/b sin α। সেম সূত্র, শুধু এখানে কি একটা মাইনাস আসছে, কারণ এটা বিপরীত দিকে। এই একই সূত্র, কিন্তু আমি আলাদাভাবে প্রমাণ করে রাখলাম কত দূরে নৌকা পৌঁছাবে। এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করলাম, সেম সূত্রই, শুধু এখানে একটা মাইনাস দিতে হবে, দিয়ে তোমরা বের করবা। কিন্তু এই কনসেপ্টটাকে এইভাবে পুরোপুরি কাজে লাগাতে হবে। এখন আমরা কিছু প্রবলেমে যাব। আরেকটা বিষয় এখানে একটু থাকে, যেহেতু তোমরা ফর্মুলাটা দেখলাম, একইভাবে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে প্রকৃত দূরত্ব কত, অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত হবে? অতিক্রান্ত প্রকৃত দূরত্ব হচ্ছে আমার OP আমি লিখতে পারবো √, এটা হচ্ছে আমার প্রকৃত দূরত্ব হচ্ছে এটা, OP বের করতে হচ্ছে √x² + d²। ওই একইভাবে বের করে তুমি প্রকৃত দূরত্ব। আচ্ছা, তোমরা একটু দেখো, এখানে আমরা একটা প্রবলেম দিচ্ছি, একটা মানে অনেকগুলো প্রবলেম দিচ্ছি একটা সৃজনশীল একটা উদ্দীপকের উপরে। তো আমার এই যে বোর্ডে যে কটা প্রবলেম দিছি সেই প্রবলেম আরো দিব, যার জন্য যেহেতু বোর্ডের আমার দৈর্ঘ্য কম। তো এরপরে যেটা করবো, যে তোমরা প্রথমে যে জিনিসটা করবা, এটা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় অঙ্কগুলো তুলে নেবা। এরপর ওইটা দেখে দেখে সলভ করার চেষ্টা করবা, খাতায় তুলে সেটা সলভ করার চেষ্টা করবো। তারপর তো আমি সলিউশন দিবই। আর এরপরে আরো কিছু দেবো। উদ্দীপকটা বলতে, একটা নদীতে স্রোতের অনুকূলে, উদ্দীপকটা হচ্ছে একটা নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার আর প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ হচ্ছে 15 কিলোমিটার। আর কোন মাঝি নৌকা চালাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোন মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে। এক্ষেত্রে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। এক্ষেত্রে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। 2 নম্বর হচ্ছে সবচেয়ে কম দূরত্বে নদী পার হতে গেলে কোন দিকে নৌকা চালাবে। সবচেয়ে যদি কম দূরত্বে নৌকা পার হতে চায়, সবচেয়ে কম দূরত্ব অর্থাৎ এই থেকে এখানে যদি আসতে চায়, সেক্ষেত্রে কোন দিকে নৌকা চালাবে। কম সময় নদী পার হওয়ার চাইতে কম দূরত্বে নদী পার হতে বেশি সময় লাগে। কম সময় নদী পার হওয়ার চাইতে কম দূরত্বে যদি কেউ নদী পার হয় তাহলে বেশি সময় লাগে। এটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে হবে 2 নম্বর কোশ্চেনে। আরো কোশ্চেন আছে, আমি সেগুলো অ্যাড করতেছি। পরের দুটো কোশ্চেন দেখো, যে মাঝি যদি 150 ডিগ্রি কোণে নৌকা চালায়, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে। আর অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। সেক্ষেত্রে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত হবে 1 নম্বর কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওই নৌকার দ্বিগুণ বেগ। এই নৌকাটার যে বেগ ছিল প্রথমে 60 ডিগ্রি কোণে যখন নৌকা চালাচ্ছে, তখন নৌকার যে বেগ ছিল এই অপর একটা নৌকা যদি এই নৌকার দ্বিগুণ বেগে, ওই নৌকার দ্বিগুণ বেগে অপর একটা নৌকা কোন দিকে চালালে, অর্থাৎ সেক্ষেত্রে নৌকা কোন দিকে চালালে একই সময় নদী পার হবে। এই নৌকার দ্বিগুণ বেগে অপর একটা নৌকা কোন দিকে চালালে একই সময় নদী পার হবে। তো এই 5টা কোশ্চেন, শুরুতে 3টা দিয়েছিলাম, পরে হচ্ছে এটা
তোমরা আগে স্ক্রিনশট নিয়ে এগুলা খাতায় কি করবা, লিখবা, তারপরে নিজেরা সলভ করার চেষ্টা করবা। না পারলে এরপরে তো আমি এখনই করে দিচ্ছি, সেগুলো দেখবা, ততক্ষণে ভিডিও পজ থাকবে, তারপরে দেখবা। ওকে, ঠিক আছে, আমরা চলো সমস্যাগুলো সলভ। আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে 1 নাম্বার ক। প্রথম সমস্যা, নদী পার হতে কত সময় লাগে, এই ক্ষেত্রে নৌকা প্রকৃতপক্ষে কত দ্রুত অতিক্রম করবে। যদি নৌকা 60 ডিগ্রি কোণে চালানো হয় তাহলে নদী পার করতে কত সময় লাগবে। এক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে এখানে স্রোতের বেগ আর নৌকার বেগ না। এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত। নৌকার বেগ হচ্ছে আমার 12 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার। সেক্ষেত্রে আমি লিখতে পারি নৌকার বেগ v কয়টা আমি শিখেছিলাম। নৌকার বেগ কি করতে হবে, অনুকূল বেগ আর প্রতিকূল বেগকে মনে করে রাখবে x + y ভাগ 2, অর্থাৎ কত পাবা 10 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূল বেগ আর নৌকার বেগ আর স্রোতের বেগ কিভাবে পাবা তোমাদের শিখেছিলাম। স্রোতের বেগ বের করার নিয়ম হচ্ছে x - y, অর্থাৎ 12 - 8 ভাগ 20 কত পাবা তুমি। এখানে 12 - 8 করলে পাচ্ছ হচ্ছে 4 ভাগ 2, 2 কিলোমিটার। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে এখানে আমরা নৌকার বেগ আর স্রোতের বেগ পাইলাম। এখন যে জিনিসটা দরকার পড়বে যে নদী পার করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত। নদী পার করতে কত সময় লাগবে, নদী পার হতে সময় নদী পার হতে সময় t কত, d/v sin আলফা। এই তো d এর মান ছিল 15, v এর মান ছিল আমরা বের করলাম, স্রোতের বেগ কত 10, আর sin কত ডিগ্রি কোণে নৌকা চালাইছে, 60 ডিগ্রি কোণে নৌকা চালাইছে। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3 সেকেন্ড। কেউ চাইলে পয়েন্টার নিতে পারো। এরপরে আসে আমাদের অতিক্রান্ত প্রকৃত দূরত্ব। দেখো এই বরাবর যদি নৌকা চালাই সে তো এসে পৌঁছাবে ভাই এখানে। প্রকৃত দূরত্ব আমি যখন নির্ণয় করতে চাবো তখন আমি এই দূরত্বটা নির্ণয় করবো। তো এটা এ বিন্দু, এটা সি বিন্দু, আর এটা ও বিন্দু, এটা ওপি দূরত্ব নির্ণয় করতে চাই। এবং ওপি দূরত্ব নির্ণয় করতে গেলে আমার আগে কি করতে হবে, এই প্রস্থ বরাবর স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে ওই যে স্টেপগুলো ছিল ওই স্টেপগুলো দিকে যাবে। এক্স বের করার নিয়ম কি ছিল ওইটার কথা চিন্তা করো। তাহলে ওইটা কিভাবে করতে হবে, স্রোতের দিকে নৌকার লব্ধি বেগটা আগে বের করতে হবে। নৌকার লব্ধি বেগ বের করতে হবে। নৌকার লব্ধি বেগ কত ছিল, vr = u + v cos আলফা। u এর মান কত ছিল, স্রোতের বেগ ছিল 2, আর v এর মান কত, তাহলে আমরা লব্ধি বেগটা পাইলাম হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব, তুমি চাইলে এরকম ছবি এঁকে নিতে পারো আমার মতো। স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব x = হবে কত, v/t। দেখো আমি কিন্তু এই লম্বা সূত্রটা ব্যবহার করতেছি না। 7 আর t এর মান হচ্ছে আমার t এর মান হচ্ছে √3। এই নদী পার হতে সময় আমরা বের করে রাখছি √3 সেকেন্ড। এটা নদী পার হতে সময়, তাহলে √3 তার মানে 7√3 মিটার বা কিলোমিটার, সবকিছু কিলোমিটারে চলতেছে। তাহলে এখন প্রকৃত অতিক্রান্ত প্রকৃত দূরত্ব হচ্ছে x = আমরা যেটা জানি যে নদীর প্রস্থ স্কয়ার 15 স্কয়ার প্লাস হচ্ছে এই যে স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব এইটা স্কয়ার, অর্থাৎ 7√3 হোল স্কয়ার।
আচ্ছা এইটা করে যেটা অ্যান্সার আসবে সেটা তোমরা এটা বের করে নিও, এত কিলোমিটার দূরত্ব সে প্রকৃতপক্ষে অতিক্রম করছে। দুইটা প্রশ্ন ছিল এখানে, নদী পার করতে কত সময় লাগবে, 50 সেকেন্ড, ডি বাই বি সাইন আলফা। আগে বিটা বের করতে হবে, ওটা বের বড় ছিল, আমি অনেক কিছু একসাথে যোগ দিয়েছি। আরেকটা বিষয় ছিল যে সে প্রকৃতপক্ষে কত দূরত্ব অতিক্রম করছে। তো প্রকৃতপক্ষে দূরত্ব অতিক্রম করতে হলে আমাদেরকে কি করতে হলো, স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হচ্ছে। সেই সূত্র দ্বারা বের করার পরে আমরা পিথাগোরাসের সূত্র যেটা ব্যবহার করছি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে অতিভুজ স্কয়ারটা এখানে বের করতে হবে। তোমরা ক্যালকুলেটর এটা করে নেবে। তারপরে যে কোশ্চেন ছিল, সবচেয়ে কম দূরত্বে পার হতে গেলে কোন দিকে চালাবে, সবচেয়ে কম দূরত্বে পার হতে গেলে কোন দিকে চালাবে। সবচেয়ে কম দূরত্ব যদি পার করতে চাও তাহলে তুমি এদিকে চালাবা, এদিকে ভি, এদিকে ইউ। ভি এর মান আমরা পাইছি ভি ইকুয়াল টু 10, কিছুক্ষণ আগে আমরা পাইছি এগুলো, আর ইউ ইকুয়াল টু 2 পাইছি কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এই আলফা কোণটা তোমাকে খুঁজে বের করতে হবে। আলফা কোণ খুঁজে বের করার নিয়ম হচ্ছে যে লব্ধি কি করছে, প্রথম ভেক্টর ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে tan 90 সমান তুমি কি লিখবা, যার সাথে কোণ করছে ইউ এর সাথে ইউ নিচে, তারপরে বি sin আলফা, বি cos আলফা, তারপরে হচ্ছে উপরে বি sin আলফা। আমরা জানি যে tan 90 মান আপনি ইনফিনিটি লিখতে পারবো, ইনফিনিটি তোমরা দিতে পারো, আর 1/0 দিতে পারো, তারপরে ইউ প্লাস বি cos আলফা। দেন আমরা এটাকে যদি অল্টারনেট করি, মানে cos গুণ করি, তাহলে এরকম পাবো ইকুয়াল টু 0। এখানে cos আলফা, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ cos ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল হচ্ছে 2, আর ভি এর মান ছিল হচ্ছে আমাদের 10। এই যে মান 1.54 ডিগ্রি, আর নৌকা চালাবে সে। যদি 100 সেক্ষেত্রে তাকে নৌকা চালাতে হবে, সরি এখানে 101.54 ডিগ্রি কোণে নৌকা চালালে সে কি করবে, তোমার ঠিক বিপরীত বিন্দুতে এসে পৌঁছাবে। পরবর্তী কোশ্চেন যেটা ছিল সেটা যে দেখাও যে কম সময় নদী পার হচ্ছে বেশি, কম দূরত্বে নদী পার হতে বেশি সময় লাগে। কম সময় নদী পার হচ্ছে বেশি, কম দূরত্বে নদী পার হতে বেশি সময় লাগে। কম সময় নদী পার করতে সময়, বয়ের সলিউশন, কম সময় নদী পার করতে সময়, নদী পার হতে সময়, কম সময় নদী পার হতে সময় কত লাগবে, টি মিনিমামের মান হচ্ছে ডি বাই বি সাইন 90, সেটার মান ছিল আমাদের, ডি এর মান ছিল 15 আর বি এর মান ছিল কত 10, তার মানে হচ্ছে 1.5, সাইন 90 এর মান 1.5 আওয়ার, এত আওয়ার লাগে। পরটা হচ্ছে কম দূরত্বে নদী পার করতে সময়, কম দূরত্বের সময়, আমার সময় আসলেই কম দূরত্বের সময় হচ্ছে টি ইকুয়াল টু ডি ভাগ, আমরা সূত্রটা শিখছি রুট ওভার নৌকার বেগ স্কয়ার মাইনাস সূত্র। এখানে ডি হচ্ছে 15 আর এটা হচ্ছে রুট ওভার 10 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। 100 মাইল করতে সময় লাগবে 1.53 আওয়ার। দেখো এইটার চাইতে এটা কম, তার মানে কি এখান থেকে লিখতে পারবো যে এটা টি প্রাইমই লিখবো। আচ্ছা টি থাকে, তাহলে এখানে টি গ্রেটার দেন টি মিনিমাম, অর্থাৎ কম সময় নদী পার করতে গেলে যে সময় লাগে সরাসরি নদী পার করতে গেলে তার চাইতে বেশি সময় লাগে, এটা প্রমাণিত হয়ে গেছে। পরে যে কোশ্চেনটা ছিল, মাঝে যদি 150 ডিগ্রি কোণে নৌকা চালায় তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে, যদি 150 ডিগ্রি কোণে নৌকা চালায় তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে। মাঝি যদি 150 ডিগ্রি কোণে নৌকা চালায়, চিন্তা করো মাঝি এখন 150 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে, সেক্ষেত্রে মাঝি এসে পৌঁছাবে কোথায়, 150 ডিগ্রি বলতে মনে করেন এইটা 150 ডিগ্রি, মাঝি এখানে এসে পৌঁছাবে, আমার এই দূরত্বটা দরকার। এক্ষেত্রে আমরা যেটা করবো এভাবে থিটাটা দেখাবো, এভাবে লিখতে পারি। আমরা যে সূত্রটা দেখাইছিলাম সেখানে স্টেপ বাই এভাবে নিয়েছিলাম, তোমরা ওভাবে না নিয়ে এভাবে করতে পারো, এভাবে দেখাই সেটা tan 180 মাইনাস থিটা সমান তুমি লিখতে পারো ইউ এর সাথে 180 মাইনাস থিটা করছে, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে থিটা ধরছি, আর এটা হচ্ছে
এটা যদি থিটা হয় ডোব দিকটা, এটা হচ্ছে ডোব দিক থিটা হইলে আর এই বর্গ একটা স্রোত আছে, এটা হচ্ছে 180 মাইনাস থিটা, তাহলে ইউ প্লাস ভি cos 150 ভি cos 150 প্লাস ভি sin 150, এটা লিখবা। আর এখানে লিখবা মাইনাস tan থিটা মাইনাস tan থিটা ভি sin 150, ভি এর মান 10 sin 150 ডিগ্রি ভাগ 2 প্লাস হচ্ছে 10 cos 150, এখানে tan হচ্ছে x ভাগ নদীর প্রস্থ 15 10 sin 150 ডিগ্রি, এটা হচ্ছে নদীর প্রস্থ 15 কিলোমিটার সেটা লিখতে পারি। সূত্রে ডিরেক্টলি মানটা বসানো যায়। আমি বেশি কথা বলতেছি না, কারণ হচ্ছে যেগুলো অলরেডি আমরা এই টাইপের একটা প্রবলেম দেখছি। তাহলে x ইকুয়াল টু তুমি লিখতে পারবে, x ইকুয়াল টু তুমি বলেছি লম্বভাগ ভূমি, এখানে এদিকে হবে x, সেক্ষেত্রে x ইকুয়াল টু তুমি লিখতে পারবা মাইনাস 15 ইন্টু 2 প্লাস 10 cos 150 ডিগ্রি ভাগ 10 sin 150 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটর দিয়ে এই অ্যানসারটা বের করে নিয়ে বলে দিবা যে এটা কি করছে, সে বিপরীত দিক থেকে এত দূরে গিয়ে পৌঁছেছে, বিপরীত দিক থেকে এত দূরে গিয়ে পৌঁছেছে। সেক্ষেত্রে অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত, প্রকৃত দূরত্বটা এখানে লিখে দিবা। প্রকৃত দূরত্ব একটু ছবি আঁকলে বোধহয় ভালোই হয়। OP নিয়ে নাও, তাহলে OP ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস 15 স্কয়ার, প্রস্থ 15 স্কয়ার, x স্কয়ারের মান এই যে এখান থেকে পাবা, আর 15 স্কয়ার দিয়ে এখানে ক্যালকুলেটরে বসায় অ্যানসারটা বের করে। এত কিলোমিটার, প্রকৃত দূরত্বটা কিলোমিটার। ওকে, এটা একটা অ্যানসার। এরপরে যে কোশ্চেনটা থাকে যে একই বেগে অপর একটা নৌকা যদি কি করে একই বেগে চলে, সেটা কোন দিকে না দ্বিগুণ বেগে চলে, তাহলে কোন দিকে চালাবে? মনে করো যে প্রথম নৌকাটা চালানো হচ্ছে v1 = 10 কিমি/h বেগে, 10 কিমি/h বেগে 60 ডিগ্রি কোণে চালাইতেছিল, স্রোত u = 2 কিমি/h ছিল। আর অপর একটা নৌকা এই দিকে যদি চালায় কত কোণে জানি, কিন্তু কত কোণে জানি না, এই কোণটা আমাকে খুঁজে বের করতে হবে, এই কোণটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এ চলতেছে তার দ্বিগুণ বেগে, অর্থাৎ v2 হচ্ছে 2 × 10 মানে 20 কিমি/h দ্বিগুণ বেগে চলতেছে। তাহলে এখানে প্রথম নৌকার নদী পার হতে সময় আচ্ছা এখানে শর্তটা হচ্ছে শর্ত মতে ডিরেক্টলি লিখে দেব, শর্ত মতে T1 = T2। প্রথম নৌকা নদী পার হতে সময় সমান হচ্ছে দ্বিতীয় নৌকা নদী পার হতে সময়। প্রথম নৌকা নদী পার হতে সময় d/v1 sin α, আর দ্বিতীয় নৌকার ক্ষেত্রে v1 sin 60 প্রথম নৌকার জন্য, আর দ্বিতীয় নৌকার ক্ষেত্রে d/v2 sin α। এই আলফা মানে আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, d উভয় পক্ষ থেকে বাদ, d এর মান কত 15, d2 তারপর v1 এর মান হচ্ছে কত, v1 এর মান হচ্ছে 10 sin 60, আর এখানে হচ্ছে d এর মান 15 আর v2 এর মান দেওয়া আছে দ্বিগুণ অর্থাৎ 20 sin α। আমাদের আলফা মান বের করতে হবে। তখন থেকে 15 বাদ 10 দিয়ে 20 ভাগ করলে হচ্ছে 2, তাহলে তুমি লিখতে পারো 2 sin α = sin 60 লিখতে পারো। তার মানে আলফা ইকুয়াল টু লিখতে পারো sin ইনভার্স sin 60 ডিগ্রি ভাগ 2। তাই এটা করলে যে কোণটা আসবে, এটা এত ডিগ্রি আসবে, এত ডিগ্রি কোণে নৌকা যদি চালায়, এত ডিগ্রি কোণে নৌকা চালালে সে কি করবে, একই সময় নদী পার হবে। ওকে ঠিক আছে, আমরা নৌকা নদী রিলেটেড যে সমস্যাগুলো হয়, যে টাইপের সমস্যাগুলো সচরাচর পরীক্ষায় আসে সেগুলো দেখাচ্ছি। তবে এর মধ্যে আরো কিছু বিষয় যোগ করা যেতে পারে, সেটাতে কস্ট প্রোডাক্ট ডট প্রোডাক্ট রিলেটেড বেশ কিছু সমস্যা এর সঙ্গে যোগ করে দেওয়া যাবে, যেগুলো এখনো আমরা দেখাতে পারলাম না, কারণ কস্ট প্রোডাক্ট ডট প্রোডাক্ট রিলেটেড
টপিকগুলো আজকে আমরা দেখানোর সময় পাইনি। নেক্সট ক্লাসে নৌকা নদীর মধ্যে ক্রস প্রোডাক্টের যে ব্যাপারটা ওটাও দেখানো হবে, প্লাস ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো দেখানো হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।